ওয়াকারুজ্জামানকে যদি সামনে পান, আপনি কোনো প্রশ্ন করবেন নাকি তার পা ছুঁয়ে সালাম করবেন? ওয়াকারুজ্জামান সম্প্রতি খুব দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন বাংলাদেশের ভূখণ্ডকে কোনো রকম বিদেশি শক্তির হাতে দেয়া যাবে না, মানবিক করিডোর দিতে তিনি মোটেই রাজি নয়। তার এই কথায় কিন্তু ভারতের মিডিয়ায় তাকে নিয়ে প্রচুর প্রশংসা করা শুরু হয়েছে। তিনি যে বড় দেশপ্রেমিক তিনি এটা প্রমাণ করেছেন, ভারতও এটা স্বীকৃতি দিচ্ছে। এখন কথা হলো, যখন পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দেওয়া হলো বিনা লাভে বিনা শুল্কে 16 বছর যাবৎ, তখন ওয়াকারের এই দেশপ্রেমটি কোথায় ছিল? এই প্রশ্নটি কি আপনি ওয়াকারকে সামনে পেলে করবেন? আচ্ছা, ওয়াকারকে কি আপনি বিশ্বাস করেন? ওয়াকার যে 626 জন আওয়ামী লীগের খুনিকে আশ্রয় দিয়েছিল, খুনিকে, লুটপাটকারীকে, দুর্নীতিবাজকে আশ্রয় দিয়েছিল, তাদের যে ব্যাখ্যা দিয়েছে, আপনি কি সেটা বিশ্বাস করেন? আপনার বিশ্বাস হয়? ওয়াকারের যে 178 জন অপরাধী খুনি সেনা অফিসার, লুটপাটকারী সেনা অফিসার নিয়ে সিন্ডিকেট করেছে, এটা কি আপনার বিশ্বাস হয়? তাদেরকে সাসপেন্ড করছে না। ওয়াকারই ডক্টর ইউনূসের সরকারকে বিপদে ফেলছে, মান সম্মান নষ্ট করছে, এটা কি আপনার মনে হয়? যাই হোক, কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। দেখেন, ডক্টর ইউনূস কোথায় হাত দিয়েছেন জানেন? কুমিরের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন তিনি। ভারত একতরফাভাবে 10টি প্রকল্প হাসিনাকে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইল, যা ছিল বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ আর ভারতের কৌশলগত অর্থনৈতিক স্বার্থ। 2, তৃতীয় রেল সংযোগ প্রকল্প হয়েছিল, যেখানে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশ এই সংযোগ কৌশলগত হুমকির মুখে পড়ত। ডক্টর ইউনূস এটা বাদ দিয়েছেন। এরকম 10টা পয়েন্ট আপনাকে বলছি, মনোযোগ শুনুন। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে যেখানে কৌশলে বঙ্গোপসাগর দখলে নিয়ে যেত ভারত, এই চুক্তি ডক্টর ইউনূস বাদ দিয়েছেন। সিলেটের শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত, এখানে তাদের ফায়দা হলো 7 সিস্টার্সকে নিজেদের কবজায় রাখা। ডক্টর ইউনূস এটা বাদ করে দিয়েছেন। এই কারণে ভারত উদ্বিগ্ন এবং ভারত টেনশনে থাকার কারণে ওয়াকার ডক্টর ইউনূসকে ডিস্টার্ব দিচ্ছে যেন এই চুক্তিগুলোতে আবার ফিরে যায় ডক্টর ইউনূস। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প স্থগিত করা হয়েছে, যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করছিল, মানে আপনাকে কিনতে বাধ্য করত, আপনি কিনতেই হবে, বাংলাদেশ ভারতের কাছ থেকে কিনতেই হবে। এই প্রকল্প ডক্টর ইউনূস বাতিল করে দিয়েছেন। বুঝতে পারছেন? অভয়পুর আখাউড়া রেলপথ প্রকল্প, ভারতের সামরিক বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশ কোনো সুবিধা পেত না, এই প্রকল্প ডক্টর ইউনূস বাদ দিয়ে দিয়েছেন। সবচাইতে মারাত্মক যেটা আশুগঞ্জ আগরতলা করিডোর, এইটা ছিল আরেক মরণ ফাঁদ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যেখানে দিল্লি থেকে সরাসরি কম খরচে 7 সিস্টার্সে যেত, কোনো লাভ নাই বাংলাদেশের এই যে ভূখণ্ড তখন যেত না, ভূখণ্ডের উপর দিয়ে তখন ওয়াকারের কথা কোথায় ছিল? মইনিউদের কথা কোথায় ছিল? ভারতের দালালদের কথা কোথায় ছিল? সকল সেনাবাহিনীর সদস্যদের এই অপরাধের জন্য দোষ দেই না, সেনাপ্রধানরাই এর জন্য অপরাধী। 120 থেকে 30 জন সেনা অফিসার এর জন্য অপরাধী। এরপরে দেখেন, ফেনী নদীর পানি ব্যবস্থাপনা, এতে ছিল ইচ্ছামতো পানি ব্যবহার করেছে তাদের লাভ, নদী থেকে পানি তুলে নিত, এখানে আমরা পর্যাপ্ত পানি পেতাম না। ফারাক্কা বাঁধ সংস্কার সহ মোট 10টি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। ফারাক্কা আজ পর্যন্ত আমাদের দেশকে ফসলহীনতার দিকে, মৎস্যহীনতার দিকে, খাদ্য সংকটের দিকে ঠেলে দিয়েছে। যখন পানির দরকার নেই তখন পানি ছেড়ে দিয়ে বন্যা, যখন পানি দরকার তখন পানিকে ধরে রেখে মরুভূমি বানানো ছিল ভারতের প্রকল্প। তখন ওয়াকারের এই দেশপ্রেমের অনুভূতি, ভূখণ্ডের প্রতি তার এই দরদ কোথায় ছিল? এটা আমার প্রশ্ন ওয়াকারের কাছে। কথা হলো, সব কিছু বাস্তবায়ন হলে প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব বেড়ে যেত। ডক্টর ইউনূস যে এই চুক্তিগুলো বাতিলের পর্যায়ে রেখেছেন, এই চুক্তিগুলো যদি বাতিল হয় তাহলে এই যে সেনাবাহিনীর লোকদের দায়িত্ব কিন্তু বেড়ে যেত, কারণ ভারত আমাদেরকে ডিস্টার্ব দিতেই থাকতো।
সুতরাং সেনাবাহিনী আর আরামে খেতে থাকতে পারতো না, শুয়ে বসে থাকতে পারতো না। তাদের টেনশন বেড়ে যেত, ইন্টেলিজেন্স ইনভেস্টমেন্ট বেড়ে যেত, বুদ্ধি মেধা এক্ষেত্রে বেশি ব্যয় করতে হতো। এটা তারা করতে রাজি নয়। এ কারণে ডক্টর ইউনূসকে নানানভাবে অস্থির করে এই চুক্তিগুলো যেন করে ডক্টর ইউনূস অব্যাহত রাখে, সেদিকে ধাবিত করে। কিন্তু ডক্টর ইউনূস এই চুক্তিগুলো বাতিলের তালিকায় রেখেছিলেন, প্রায়োরিটি লিস্টে। কথা হলো এই যে বিশেষ করে এজেন্টরা ইজিলি প্রবেশ করত। আচ্ছা, এই সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশে নতুন করে তার কৌশল স্বাধীনতা জাতীয় স্বার্থ রক্ষার কাজ করবে। এখন 10টি প্রকল্প থেকে সরে আসছে মানে বাংলাদেশের স্বাধীনতার পর এত শক্ত অবস্থান কোনো সরকার নিতে পারেনি, এমনকি খালেদা জিয়াও না, জিয়াউর রহমানও নিতে পারেননি। এটা কি ডক্টর ইউনূসের ভুল ছিল? আপনাদের কাছে কি কোনো পথ আছে? সেনাবাহিনী যদি ডক্টর ইউনূসকে সহযোগিতা না করে তাহলে ডক্টর ইউনূস কিভাবে টিকে থাকবে? পথ কি? আমার কাছে একটি পথ আছে, সেটি হলো যে এনসিপি, জামায়াত এবং বিএনপির যারা দেশপ্রেমিক শক্তি, তাদেরকে নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে অন্তত 50 জন করে লোক নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি গঠন করা, আইন শৃঙ্খলা ডাকাতি রক্ষায় তৎপর থাকা। এই কমিটির সহযোগী হিসাবে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে যুক্ত করা। তাহলে ডক্টর ইউনূসের 1 সপ্তাহের মধ্যে দেশ নিয়ন্ত্রণে চলে আসবে। এটা নিশ্চিত থাকেন, সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার দুঃসাহস দেখাবে না। সেই ক্যাপাসিটিতে সেনাবাহিনী নেই। 1 নম্বর হলো তাদের ভিতরে নানান অপরাধী অফিসার আছে, এটা আমেরিকার কাছে এটা তালিকা আছে। এই কাজ করলেই এরা স্যাংশন খাবে, এদের পরিবার সহ বাচ্চা কাচ্চা সহ স্যাংশন খাবে। ওই যে আজিজের মতো, চোরা আজিজ আছে না, নির্বাচন চোরা আজিজ, তার মতো। এরপরে এদের অনেক দুর্নীতির কথা বাংলাদেশ, বিদেশ, আমেরিকার গোয়েন্দারা জানে। এ কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে একটা চেষ্টা করতো সেনাবাহিনী, কিন্তু এই অর্থনীতি চালাতে পারবে না, দেশে দুর্ভিক্ষ নেমে আসবে। সর্বোপরি হাসিনার মতো আরেকটা দৌড়ানি খেতে পারে। ওয়াকার কিন্তু খুব যে বিজয়ের পথে আছে তা না, ভয়ের কিছু নেই। সে খালেদ মোশাররফের পথে হাঁটছে, চরম বিপদের পথে হাঁটছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়াকার কি দেশপ্রেমিক? দেশপ্রেমিক বলা যায় তাকে, নাকি দেশদ্রোহী, নাকি হাসিনার ব্লাউজের সহযোগী? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।